৫ বছর পর আমেরিকায় পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে শিকদার বাড়ির ছেলে নীরব শিকদার। শিকদার বাড়িতে আজ খুশির আমেজ। নৌসিনের লম্বা সময়ের অপেক্ষার প্রহর আজকে শেষ হতে চলল। ৫ বছর কি কম সময়? ৫ বছর ধরে সে অপেক্ষা করছে তার মনের মানুষের জন্য। হালিমা বেগম নাতি আসার খুশিতে চারদিক নিজেই তদারকি করছেন। ২ ছেলের বউকে এটা ওটা তাগাদা দিচ্ছেন। তার প্রিয় নাতি এতদিন বাদে বাড়িতে পা রাখছে, কোনো কিছু ত্রুটি যেন না হয় এ ব্যাপারে সাবধান বাণীও দিচ্ছেন। নীরব বাড়ির বড় ছেলে, তার প্রতি সবার আদর আহ্লাদের শেষ নেই। বাড়ির প্রথম সন্তান হওয়ার সুবাদে বাড়ির প্রত্যেকটা সদস্যরই চোখের মনি সে। নৌসিন আজ আর কলেজে যায়নি, অবশ্য আজকে সবাই অবসর নিয়েছে। কোনো বাচ্চারাই আজকে স্কুল কলেজে যায়নি, আর বাড়ির কর্তারাও তাদের কাজে যায়নি, শুধুমাত্র গিন্নিরা তাদের কাজে নিয়োজিত। বাড়ির ২ কর্তা গিয়েছেন ছেলেকে এগিয়ে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে। প্রতিমধ্যে বাড়ির বড় কর্তা নিজামুদ্দিন শিকদারকে ছুটতে হয়েছে তার কর্মস্থলে। নিজেদের ব্যবসার ভার সব তো নিজেদের উপরই, তাই যখন তখনই ছুটতে হতে পারে। যদিও তিনি আজকে কোনো প্রকার কাজই যেতে চাননি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফোন আসায় তাকে যেতেই হতো। ছোট কর্তা নাসির শিকদারও ভাইয়ের সঙ্গে যেতে চেয়েছেন, যেহেতু কারণটা খুবই গুরুতর। তবে নিজামুদ্দিন শিকদার আশ্বাস দিয়েছেন, আমি সামলে নিব, তুই বরং ছেলেটাকে আনতে যা। কতদিন পর ছেলেটা আসছে, চাচা না থাকতে পারলেও বাবার কিন্তু থাকতেই হয়, তুই যা, বরং আমি এদিকটা সামলে সোজা বাড়িতে চলে আসব। অবশেষে নাসির শিকদার ছেলেকে আনার উদ্দেশ্যেই চললেন। এয়ারপোর্টে গিয়ে কাঁচের দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলেন নাসির শিকদার। যথাসময়ে কাঙ্ক্ষিত মুখটিকে দেখে মুখে হাসি ফুটল তার। উঠে ছেলের দিকে হাঁটা ধরলেন তিনি। নীরব কাঁচের গ্লাসটা ঠেলে বেরিয়ে এসে চারদিকে চোখ বুলিয়ে বাবাকে দেখতে পায়। বাবার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। নীরবের কাছাকাছি এসে দাঁড়ায় আরও ২ জন ব্যক্তি, একজন ছেলে, একজন মেয়ে। নীরব তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, আব্বু, আমার বন্ধু সিয়াম, সাখাওয়াত আর ও মোহিনী। তারাও নীরবের বাবার সঙ্গে কুশল বিনিময় করে। নাসির শিকদার ছেলের সঙ্গে একা একটা মেয়েকে দেখে ভড়কে যান। ভিতরে ভিতরে তিনি অস্থির হয়ে ওঠেন। ছেলের সঙ্গে তার ২ বন্ধু আসবে বলেছিল, কিন্তু সেখানে যে একটা মেয়ে, সেটা নাসির শিকদার জানতেন না। নীরব আবারও বলে, আব্বু, ওরা আমার সাথে এসেছে বাংলাদেশে ঘুরতে, আমাদের বাড়িতেই থাকবে। নাসির শিকদার একটু হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তোমার বন্ধু নিশ্চয়ই আমাদের বাড়িতেই থাকবে। বন্ধু যেহেতু তোমার, নিশ্চয়ই তোমাদের বাড়িতেই তাদের থাকা উচিত। চলো এবার আমরা বাড়িতে যাই, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলো। এরপর সবাই রওনা দেয় শিকদার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু ছেলের সঙ্গে ২ বন্ধু আসবে, তাই বড় গাড়িটা নিয়ে গিয়েছিলেন নাসির শিকদার। নাসির শিকদার ড্রাইভারের পাশের সিটে বসেছেন। মাঝখানের ২ সিটে নীরব আর মোহিনী, পেছনে সিয়াম। নীরব আর মোহিনী দুজন গা ঘেঁষে বসে আছে, যা দেখে নাসির শিকদার ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছেন। তবে তিনি আপাতত কিছুই বলছেন না, খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটাকে দেখছেন। যথেষ্ট সুন্দরী এই মেয়ে। তার মনে বেশ ভয় হতে লাগলো, সব কিছু ঠিকঠাক থাকবে তো, নাকি সব কিছু এলোমেলো হয়ে গেছে। নসি, নসি। নসির হাসি মিষ্টি। নসিনের রুমের খাঁচায় থাকা প্রিয় সঙ্গী আর তোতা পাখির মিষ্টি মিষ্টি কণ্ঠের কথা শুনে খিলখিলিয়ে হেসে দিল। ফের অভিমানী কণ্ঠ নিয়ে বলল, তোকে আমি বলেছি না তুই একদম আমাকে নসি বলে ডাকবি না, নৌসিন বল, বল নৌসিন। মিষ্টি ফের বলে উঠল, নসি নসি। নৌসিন মেকি রাগ দেখে বলল, মারব ধরে একটা। এরপর মুচকি হেসে খাঁচা থেকে পাখিটিকে বের করলো নৌসিন। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, তুই জানিস মিষ্টি, আজকে আমি কত খুশি। পাখিটি ফের বলে উঠল, নসি খুশি, মিষ্টি খুশি। মিষ্টির সঙ্গে থাকলে কখনোই কারোর মন খারাপ হওয়ার কোনো উপায় থাকে না। তার ঠোঁটের আদুরে আদুরে কথা শুনলে তার ওপর নৌসিনের প্রিয় সঙ্গী তো এই পাখিটা।
নৌসিন এবার পাখিটাকে নিয়ে ছাদের দিকে রওনা হলো। আর তাদের কথার ঝুলি তো আছেই। জানিস মিষ্টি, আমি আজ কেন খুশি বলতো? নসি, কেন খুশি? কারণ আজকে নীরব ভাই আসছে। চল আমরা ছাদে গিয়েই লুকিয়ে লুকিয়ে দেখব কেমন। নসি খুশি, নসি খুশি। নৌসিন ছাদের উপরে আসতেই দেখতে পেল এক ঝাঁক কবুতর। নৌসিন ছাদে পা রাখতেই কবুতরগুলো ঝাঁকে ঝাঁকে উঠতে শুরু করলো। আর নৌসিনের মিষ্টি হাসি দৃশ্যটা দেখতে খুবই চমৎকার। তার অবসরের খেলার সঙ্গী এই মিষ্টি আর এই কবুতরের ঝাঁক, এদের সে খুব যত্ন নেয়। কবুতর তো আর কথা বলতে পারে না, কিন্তু তার মিষ্টি তার সঙ্গে বেশ গল্প করে। মিষ্টিকে কাঁধে নিয়ে কবুতরগুলোকে খাবার ছিটিয়ে দিল নৌসিন। হঠাৎ তার কানে ভেসে আসলো গাড়ির শব্দ। গাড়ির হর্ন বাজছে। নৌসিনের মুখে ফুটে উঠল লাজুক হাসি। মিষ্টি নৌসিনের কাঁধ থেকে উড়ে গিয়ে নৌসিনের চারপাশে ঘুরে ঘুরে উঠছে আর বলছে, নসি খুশি, নসি খুশি। মিষ্টির সঙ্গে থাকলে নৌসিন সবসময় মন খুলে হাসে। নৌসিন হাসছে আর বলছে, একদম নসি বলবি না নৌসিন, তোর জন্যই সবাই আমাকে নসি বলে ডাকে। এমন করলে কিন্তু তোকে আমি একটু আদর করব না। নসি ভালো, নসি ভালো। নৌসিন আবারও হেসে দিল। এরপর সে ছাদের রেলিংয়ের এক পাশে গিয়ে আড়ালে গিয়ে দাঁড়ালো তার কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য। দেখতে পেল নীরব গাড়ি থেকে নামছে। এতদিন সে কখনো নীরবের সঙ্গে কথা বলেনি, তবে সবাই ভিডিও কলে কথা বলার সময় লুকিয়ে দেখেছিল। নীরব তার সঙ্গে কখনো আগ বাড়িয়ে কথা বলতে চায়নি, আর না তো সে লজ্জায় কখনো কথা বলেছে। তবে মাঝে মাঝে শুনেছে নীরবকে জিজ্ঞেস করতে নৌসিন কেমন আছে। কিন্তু হঠাৎই তার চোখ জোড়া থেমে গেল, তার হৃদয় থমকে গেল। নীরব গাড়ি থেকে নেমে আবার গাড়ির ভেতরে হাত বাড়িয়ে দিয়েছে, আর তার হাত ধরে নেমে আসছে এক সুন্দরী রমণী। কালো জিন্সের প্যান্ট, ওপরে সাদা কালারের একটা টপস, গলায় একটা কালো ওড়না পেঁচানো। সুন্দর গায়ে যেন তার ড্রেস আরও ফুটে উঠেছে। মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কোনো পুরুষ কামুকতার দৃষ্টিতে একবার তাকাতে বাধ্য। গাড়ি থেকে নামলো আরও একজন, ছোট চাচাকেও নামতে দেখা গেল। নাসির শিকদার গাড়ি থেকে নেমে একবার ছেলে আর মেয়েটার দিকে তাকালেন। কোনো কিছু না বলে বাড়ির ভিতরে হাঁটা ধরলেন। তিনি ভেতরে ভেতরে বেশ অস্থির। নৌসিন ওপর থেকে দেখতে পেল নীরব মেয়েটাকে হেসে হেসে কিছু বলছে আর চারিদিকে ইশারা করছে, হয়তো বাড়িটা দেখাচ্ছে। এরপর হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে আসছে। নীরব মেয়েটার হাত ধরে এক একটা কদম এগিয়ে আসায় নৌসিন হৃদয়ের জন্য এক একটা আঘাত হানছে। শিকদার বাড়িটা বেশ বড়সড়, 2 তলা একটা বাড়ি। নাজিমউদ্দিন শিকদার আর নাসির উদ্দিন শিকদার দুই ভাই। দুই ভাইয়ের বন্ধনটা চোখে পড়ার মতো। দুই ভাইয়ের বয়সের তফাৎ হয়তো 5-6 বছরের। তাদের পিতা গত হয়েছেন। নজিমউদ্দিন শিকদার তখন অনার্সের স্টুডেন্ট। এরপর নজিমউদ্দিন শিকদার সংসারে হাল ধরেন। পড়াশোনাটাও অবশ্য ছাড়েননি, ভাইকেও সন্তানের মতো আগলে রেখেছেন। বাবার ব্যবসার হাল ধরেই নাজিমউদ্দিন শিকদার এগিয়ে যান। তার বিচক্ষণতার কারণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভাইয়ের কঠোর পরিশ্রম, ভালোবাসায় বড় হওয়া নাসির শিকদার ও ভাইকে ভীষণ ভালোবাসেন। মায়ের পছন্দেই নাজিমউদ্দিন শিকদার বিয়ে করেন তামান্না শিকদারকে। এর বছর 5 পরে নাসির শিকদার ভালোবেসে বিয়ে করেন রেহানা শিকদারকে। নাজিমউদ্দিন শিকদার তখনও নিঃসন্তান। বিয়ের কয়েক মাসের মাথায় রেহানা শিকদার সন্তান সম্ভবরা হন। এরপর পুরো শিকদার বাড়ি আলোকিত করে জন্ম নেয় নীরব। নিঃসন্তান নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদারও নীরবকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। রেহানা শিকদার একটু অন্যরকম মানুষ, খানিকটা স্বার্থপর বলা যায়। তবে স্বামীর সামনে তেমন কিছু বলতে পারেন না। কিছু কিছু মানুষ আছে বিয়ের আগে একরকম, আবার বিয়ের পরে তাদের রূপ পাল্টে যায়। নাসির শিকদার তার স্ত্রীকে তেমনটাই আবিষ্কার করেন, তবে ভালোবাসেন বলে নিজের বুদ্ধি দিয়ে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেন। শিকদার বাড়িতে প্রথম উত্তরাধিকারের জননী হওয়ার, তার জন্য মাটিতে পা পড়ে না, এরকম মতো অবস্থা। নিঃসন্তান নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদার নীরবকে পেয়েই তো সন্তুষ্ট, তাদের ওসব দেখার সময় কোথায়। অন্যদিকে হালিমা বেগম নাতির মুখ দেখেই তো গলে জল।
তার কি আর ওসবে ধ্যান ধারণা আছে? তবে নাসির শিকদার বেশ খেয়াল করেছেন, তিনি নিজের স্ত্রীকে ঠিক করার যথেষ্ট চেষ্টা করেছেন, তবে কতদূর কি পেয়েছেন তিনি তা আজও বুঝে উঠতে পারেন না। এত ভালো ভাই ভাবি থাকতে তিনি নিশ্চিন্ত থাকেন, তবুও চেষ্টা করেন স্ত্রীকে ঠিক রাখার, পাছে না তার প্রিয় মানুষদের কষ্ট দিয়ে বসে। নাসির শিকদার জানে রেহেনা যাই করুক, তার ভাই ভাবি মোটেও সেটা ধরে বসবেন না। বড় ছেলে নিঃসন্তান, এই নিয়ে হালিমা বেগমের আফসোসের শেষ ছিল না। আত্মীয় স্বজনের কটু কথাও বাদ যায়নি। নাজিমুদ্দিন শিকদার স্ত্রীকে এতটাই ভালোবাসতেন যে এত মানুষের কটু কথা সে ভালোবাসার কাছে ফিকে হয়ে রইল। যদিও ভিতরের কষ্টটা থেকেই যায়, বাবা মা কে হতে না চায়। এত কিছুর ভিড়ে নাজিমুদ্দিন শিকদার স্ত্রীকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন, ধৈর্য ধরেন। তার ফলও তিনি পান। এখন তিনি 3 সন্তানের পিতা, নৌশিন, তাবাসসুম, নাদিয়া তাইয়েবা, নাবিল তাওহিদ। প্রথম 2টা কন্যা সন্তান হয়। হালিমা বেগমের হাহুতাশে শেষ ছিল না। তামান্না শিকদার এসবে একদমই কান দিতেন না। তাদের ধৈর্যের ফল হিসাবে আল্লাহ তাদের আরও একটি সন্তান, পুত্র সন্তান দান করেন। এরপর থেকে হালিমা বেগম সন্তুষ্ট। ছেলেদের সংসার নিয়ে তার আর চিন্তা নেই। তবে একটা জায়গায় আফসোস বা ক্ষোভ তার থেকেই গেছে, তবে বড় ছেলের জন্য তা প্রকাশ করতে ব্যর্থ সে। নৌশিন এবার এইচএসসি পরীক্ষার্থী, নাদিয়া এসএসসি দিয়েছে এবার, নাবিল 8-এর ছাত্র। বাড়ির 2 গিন্নি সমস্ত কাজ সেরে ড্রয়িং রুমে অপেক্ষা করছেন ছেলের জন্য। বাকি যা কাজ তা কাজের লোকরা মিলেই করে ফেলবে। হালিমা বেগমও আছে 2 পুত্রবধূর সঙ্গে। গাড়ির শব্দ পেয়ে তাদের চোখ চকচক করে উঠল, হৃদয় আনন্দিত হলো। কতগুলো দিন পর ছেলেকে কাছে পাবে ভেবেই পুলকিত হলেন 2 মা। হালিমা বেগমের কথা আর নাইবা বললাম, নাতি তো তার অন্তঃপ্রাণ। নাসির শিকদার সোজা গিয়ে সোফায় বসে পড়লেন, কিছুই বললেন না, আর চোখে একবার ভাবির দিকে তাকালেন। তার মনের মধ্যে কিছু একটা আশঙ্কা রয়ে গেছে। এরপর সদর দরজা দিয়ে নীরবকে ঢুকতে দেখা গেল। তার পাশে রয়েছে এক সুন্দরী রমণী, যার হাত নীরবের হাত দিয়ে শক্ত করে ধরা। পিছন পিছন এলো আরও এক যুবক। নীরবের সাথে আরও 2 জন আসবে তা সবারই জানা, কিন্তু তাই বলে কোনো মেয়ে এভাবে আসবে তা অজানা ছিল। তামান্না শিকদার খানিকটা চমকালেন, তবুও নিজেকে সামলে নিলেন। বিদেশে পড়তে গেলে ছেলেদের এরকম বন্ধুবান্ধব থাকে ভেবে মনটা শান্ত করলেন। নাসির শিকদার ভাবির অভিব্যক্তি বিবেচনা করার চেষ্টা করলেন। তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রেহেনা ছেলেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ অশ্রু বিসর্জন দিলেন। বাদ গেল না হালিমা বেগমও। তামান্না শিকদার নীরবের গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক আদর যত্ন করলেন। সিয়াম মোহিনীর সঙ্গেও তারা কথা বলল, কুশল বিনিময় করল। ওরাও নির্দ্বিধায় সব বলল। নাদিয়া, নাবিল উপস্থিত সেখানে। তারাও ভাইয়ের সঙ্গে ভালো মন্দ কুশল বিনিময় করল। নাসির শিকদার আসার পথেই নাজিমুদ্দিন শিকদারের কাজে যাওয়ার কথাটা বলেছে নীরবকে, তাই এ নিয়ে নীরব বা কেউ আর কিছুই বলেনি। তবে নৌশিন সেখানে অনুপস্থিত। আশ্চর্যের বিষয় হলো নীরব একবারও নৌশিনের কথা জিজ্ঞেস করল না, জানতেও চাইল না, যা নৌশিনকে আরও পীড়া দেয়। সে দোতলার রেলিংয়ের পিলারের পাশে লুকিয়ে সবই পর্যবেক্ষণ করছিল। হালিমা বেগম বললেন, ছেলে মেয়েগুলো কত দূর থেকে এলো, ওদেরকে বিশ্রাম করতে দাও, আর তোমরা খাবারের ব্যবস্থা করো। তামান্না শিকদার নাদিয়াকে উদ্দেশ্য করে বললেন, অতিথিদের রুম দেখিয়ে দাও। নীরবকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হও, সব কিছু ঠিক করাই আছে। এ বাড়িতে বাচ্চারা সবাই উপরের রুমগুলোতেই থাকে, আর গুরুজনেরা সবাই নিচের রুমগুলোতে থাকে। বিশাল বাড়িতে রুমের অভাব নেই। সিয়াম আর মোহিনীকে উপরে 2টো গেস্ট রুমের ব্যবস্থা করে দেয়া হয়েছে। নাদিয়া সিয়াম আর মোহিনীকে উদ্দেশ্য করে বলে, আপনারা আসুন আমার সঙ্গে। সিয়াম আর মোহিনীও নাদিয়াকে অনুসরণ করে। এই এতটা সময়ে মোহিনীকে নিয়েই কেউ কিছু বলেনি। তামান্না শিকদার বেশ অস্থির হয়ে আছেন। তার স্বামীকে নিয়ে চিন্তার শেষ নেই। মানুষটা এসব মোটেও পছন্দ করে না। তিনি কিনা কি বলে বসেন এই নিয়ে ভয়ে আছেন। মেয়েটাকেও দেখতে পাচ্ছেন না সে কখন থেকে। মেয়েটা এসব দেখলে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। মেয়েরা এসবে একটুতেই কষ্ট পেয়ে যায়। তিনি তো মেয়ে,
তিনি তো জানেন, আর তিনি মা, তিনি তার মেয়ের মনের খবরও জানেন। সমস্ত চিন্তা পেছনে ফেলে তিনি ছুটলেন ছেলেমেয়েদের খাবারের আয়োজন করতে। রেহানাকে বললেন, ছোট তুই বরং দেখ ছেলেটার কিছু প্রয়োজন হয় কিনা, আমি এদিকটা সামলে নিচ্ছি। রেহানার চোখ মুখ আনন্দে ভরা। ছেলে ফিরে এসেছে, আনন্দিত তো হওয়ারই কথা, তবুও তামান্নার কাছে মনে হলো এই আনন্দে অন্য কোনো আনন্দ মিশে আছে। তবে তিনি আর সেসব নিয়ে ভাবলেন না, ছুটলেন তার কাজে। তামান্না শিকদার সবার ঘরে আলাদা করে খাবার পাঠিয়ে দিলেন। ছেলেমেয়েগুলো জার্নি করে এত দূর এসেছে, তাই আর নিচে আসার জন্য ডাকলেন না। এবেলা না হয় ঘরে খাবার খেয়ে বিশ্রাম করুক, রাতে না হয় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। বাকিরা যথাসময়ে ডাইনিংয়ে এসে খাবার খেয়ে গেল। এলো না শুধু নৌসিন। নাবিল মায়ের কাছে অভিযোগের সুরে বলল, আম্মু বড় আপুকে কত করে বললাম, কিছুতেই খেতে এলো না, বলল আপুর শরীর খুব খারাপ লাগছে। আমার আপুকে ছাড়া খেতে ভালো লাগে না আম্মু। তামান্না শিকদার ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, তুমি খেয়ে নাও বাবা, আমি আপুকে গিয়ে খাইয়ে আসব। শরীর ভালো হলে রাতে না হয় সবাই আমরা একসঙ্গে খাবো। নাবিল মন খারাপ করে খাওয়ায় মনোযোগ দিল। নাবিল তার বড় বোনটাকে অনেক বেশি ভালোবাসে। আর ভালোবাসবে না কেন? নৌসিন তার ভাইকে কত আদর যত্নে রাখে। হালিমা বেগম ঠেস মেরে বললেন, সকালেই তো দেখলাম সব কিছু ভালোই আছে, তাহলে এখন আবার শরীর খারাপ কোত্থেকে আইলো? তামান্না শিকদার শাশুড়ির কথা শুনে বললেন, আম্মা আপনারা খেয়ে নিন, আমি বরং গিয়ে দেখে আসব। বেশি কিছু বলে কথা বাড়াতে চাইলেন না। নৌসিনকে নিয়ে তার বাবা মা আর ভাই ছাড়া আর কারো তেমন মাথা ব্যথা নেই। সে খেলে না খেলে তাদের কিছুই যায় আসে না। অবশ্যই এতে নৌসিনেরও কোনো কিছুই যায় আসে না। বাবা মা ভাই ভালোবাসে, আর কি বা লাগে। সবার খাওয়া শেষে তামান্না শিকদার একটা প্লেটে খাবার নিয়ে ছুটলেন মেয়ের ঘরে। দেখলেন মেয়েটা তার তোতা পাখি মিষ্টিকে হাতে নিয়ে বিড়বিড় করছে। মিষ্টিও তার সাথে তালে তাল মিলাচ্ছে। তিনি নীরবে গিয়ে নৌসিনের কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের অস্তিত্ব পেয়ে নৌসিন পেছনে ফিরে তাকালো। মাকে দেখে বলল, আরে আম্মু তুমি কষ্ট করে আবার এতটা সিঁড়ি বেয়ে খাবার আনতে গেলে কেন? খিদে পেলে তো আমি নিজেই চলে যেতাম। তাহলে এতক্ষণ কেন যাসনি? যার জন্য এত অপেক্ষা করলি সে এলো, অথচ তার সঙ্গে দেখা করতে গেলি না কেন আম্মু? আমাকে খুঁজেছিল নাকি নীরব ভাই? এটা তো তুই নিজেই দেখলি পিলারের আড়ালে দাঁড়িয়ে। নৌসিন ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি যে তার মায়ের কাছে এভাবে ধরা পড়ে যাবে। চুরি করে ধরা পড়ার মতো আমতা আমতা করতে শুরু করলো। মানে আসলে আম্মু লজ্জায় সামনে যেতে পারিনি। তামান্না বেগম মেয়ের কথা শুনে মুচকে হাসলেন, বললেন, আমি তোর মা নাকি তুই? নৌসিন একটু হাসার চেষ্টা করে বলল, আমাকে তো আম্মু মা বলেই ডাকে, তার মানে আমি তোমারও মা। তামান্না মেয়ের মুখটা দুই হাতে আগলে নিয়ে বললেন, হ্যাঁ, আমার মেয়েটা এখন কত বড় হয়ে গেল, কষ্ট লুকিয়ে মায়ের সামনে হাসতেও পারে দেখছি। কি বলো আম্মু, কষ্ট কিসের? আশ্চর্য। নীরবের সঙ্গে মেয়েটাকে দেখে তুই ভীষণ কষ্ট পেয়েছিস তাই না মা? তুই চিন্তা করিস না, বিদেশে থাকলে ওরকম একটু আধটু বন্ধু বান্ধব হয়। নৌসিন কথা ঘোরানোর জন্য বলল, আম্মু তখন তো খিদেও ছিল না, মাথাটা একটু ব্যথা ছিল তাই খেতে যায়নি, এখন খাবার দেখে ভীষণ খিদে পেয়েছে, মা প্লিজ আমাকে একটু খাইয়ে দাও। তামান্না মেয়ের কথা শুনে আশ্চর্য না হয়ে পারলেন না। তার মেয়েটা এত বড় হয়ে গেছে, এখন তার কাছ থেকে কথা ঘোরাতেও শিখে গেছে। তিনিও আর কথা বাড়ালেন না, মেয়েকে খাইয়ে দিলেন। নাজিমুদ্দিন শিকদারের আসতে খানিক রাত হয়ে গেল। তখন ছেলেমেয়েগুলো যে যার ঘরে। রাতের খাবারের সময়ও প্রায় হয়ে গেছে, তাই তিনি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সবাইকে ডেকে পাঠালেন। ছেলেটা কতগুলো বছর পর এলো, ছেলেটার সঙ্গে একটু কথাবার্তা বলে সবাই একসঙ্গে খেতে বসে যাবেন। ভাই এসেছে শুনে নাসির শিকদার অস্থির হয়ে উঠলেন। রেহানা স্বামীর দিকে তাকিয়ে মনে মনে একটু হেসে ছুটলেন নিজের ছেলের ঘরের দিকে। কি করছিস বাবা? এই তো আম্মু চাচু ডাকছে তাই নিচে যাচ্ছি। কিভাবে কি বলবি ভেবেছিস? হ্যাঁ, যা সত্যি তা সরাসরি বলে দেব, আর আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ রাইট আমার আছে, তাই এখানে আশা করি কারো কিছু বলার থাকবে না। রেহানা মনে মনে হাসছে আর ভাবছে, আজকে এই শিকদার বাড়িতে একটা বোম ব্লাস্ট হবেই, হা হা হা।
শিকদার বাড়ির সবাই উপস্থিত আছে বিশাল ড্রয়িং রুমে, তবে নীরব তার দুই বন্ধু নিয়ে এখনো উপস্থিত হয়নি এখানে। নৌসিনও এসেছে, তার আব্বু ডেকেছে আর সে আসবে না তা তো হয় না। কোথাকার কোন মেয়ের জন্য না জেনে শুনে মন খারাপ করে একেবারে নিজেকে গৃহবন্দী করে ফেলার মতো মেয়ে তো আর নৌসিন নয়। সে একাই এসেছে, মিষ্টিকে নিয়ে আসেনি। মিষ্টি তার খাঁচার ভেতরে বিশ্রাম নিচ্ছে, সারাদিন তো আর কম ধকল যায় না ওর ওপরে। মিষ্টিকে নৌসিন এমনভাবে গড়েছে সে কখনোই নৌসিনকে ছেড়ে যায় না, তাই তাকে বন্দি খাঁচাও থাকতে হয় না, ঠিক যেন মিনা রাজুর মিতুর মতো। নাজিমুদ্দিন শিকদার খানিক অপেক্ষা করে বললেন, কই আমাদের রাজপুত্রের তো দেখা এখনো পেলাম না, সে কোথায়? রেহানা এবারে বলল, আসছে ভাইজান, ওর বন্ধুদের নিয়ে আসছে। বলতে বলতেই সিঁড়ি দিয়ে তাদের নামতে দেখা গেল। নীরব খুব যত্ন করে মোহিনীর হাতটা ধরে নামছে আর তাকে কিছু বলছে। তাদের পেছনে সিয়াম মাথা নিচু করে দুই হাত পকেটে গুজে নেমে আসছে। নীরব আর মোহিনীকে দেখে, এতটা কাছাকাছি দেখে সবারই খানিকটা অপ্রস্তুত লাগছে। নিজামুদ্দিন শিকদারে বেশ রাগ লাগলো, তবে এখানে সবে উপস্থিত থাকায় আর ছেলেটার সঙ্গে এতদিন পর দেখা হয় তিনি নিজেকে দমিয়ে রাখলেন। নৌসিনও চোরা চোখে বার কয়েক দেখল। নীরব নিজামুদ্দিনের কাছে এসে সালাম বিনিময় করে কোলাকুলি করলো। কেমন আছো চাচ্ছো? আলহামদুলিল্লাহ বাবা, এই তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সিয়াম বলে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল নিজামুদ্দিন শিকদারের দিকে। নিজামুদ্দিন হাতে হাত মিলিয়ে সালামের উত্তর দিলেন, বললেন, তুমি বাংলা বলতে পারো? শুনেছি তুমি জন্ম থেকে আমেরিকান। জি আঙ্কেল, আমার আম্মি যান বাংলাদেশি, তিনি আমাদের বাংলার প্রতি আগ্রহ দিয়েছেন মাশাআল্লাহ। এবার তিনি মোহিনীর দিকে তাকালেন, নীরবকে উদ্দেশ্য করে বললেন, তোমার যে মেয়ে বন্ধু আছে আর তাকে নিয়ে এভাবে আসবে? কই, তা তো বলনি। আর তাছাড়া এরকম একটা যুবতী মেয়েকে দুইটা ছেলের সঙ্গে কোনো মা বাবা পাঠায় বুঝি? চাচ্চু, আসলে তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ নিশ্চয়ই, কতদিন পর আমাদের দেখা, আমরা জমি আড্ডা দিব, তোমার সব কথা শুনবো। কিন্তু তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? মেয়ে বন্ধু থাকবে ঠিক আছে, একসঙ্গে পড়াশোনা করছো, থাকতেই পারে, একই ক্লাসের অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু তাই বলে একটা মেয়েকে এভাবে বাড়িতে নিয়ে আসাটা তো আর ভালো দেখায় না বাবা। আমাদের সমাজের লোকজন তো অন্তত এটা ভালো চোখে দেখে না। তবে যখন নিয়ে এসেছো অবশ্যই তার যত্নের কোনো ত্রুটি হবে না, কিন্তু এরপর থেকে এমন ভুল আর করো না। নাসির শিকদার তখন থেকেই মাথাটা নিচু করে বসে আছেন, কি বা বলবেন, আর ভাইকে ছেলেটা তাকে ভাইয়ের সামনে লজ্জায় ফেলে দিল। তামান্না শিকদার স্বামীকে উদ্দেশ্য করে বললেন, আহ কি শুরু করলে বলো তো? মেয়েটা এসেছে একটু আমাদের এখানে ঘুরতে, হয়তো নীরব ছাড়া ওর কোনো মেয়ে বন্ধু বান্ধবী নেই এদেশের, আর তাছাড়া বিদেশি মা বাবাদেরও তো ব্যস্ততার শেষ নেই, তারাও হয়তো নিয়ে আসতে পারেনি, তাই হয়তো নীরবের সঙ্গে এসেছে। এ নিয়ে এত কথা বলারই বা কি আছে? মেয়েটাই বা কি ভাবছে? চাচ্চু, আমি মোহিনীকে নিয়েই কথাটা বলতে চাই। এবার সবার চোখ গেল নীরবের দিকে। সিয়াম চারিদিকে চোখ বোলাচ্ছে, যেন সব শুনতে তার কোনো আগ্রহ নেই, সব কিছুই তার জানা। নাজিমুদ্দিন শিকদার নীরবকে এবার বলার অনুমতি দিলেন, বলো কি বলতে চাও? চাচ্চু, মোহিনী শুধুমাত্র আমার বন্ধু নয়, ও আমার স্ত্রী। নীরবের এই একটা কথায় যেন শিকদার বাড়িতে বড়সড় একটা বিস্ফোরণ হলো। শিকদার বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। খানিকক্ষণ সবাই কথা বলতেই ভুলে গেল। নৌসিনের কানে শুধু একটা কথাই বাজতে লাগলো, সে আমার স্ত্রী। কথাটা যেন নৌসিনের হৃদয়ে আঘাত করল। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করল, পরবর্তী কথা শোনার অপেক্ষায় রইল। নিজামুদ্দিন শিকদার শান্ত কণ্ঠে বললেন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? না চাচ্ছু, মজা নয়, আমি সত্যি বলছি, গত মাসে আমরা বিয়ে করেছি। হালিমা বেগম আর রেহানা শিকদার দুজনের মুখটা খানিক হাসি হাসি দেখালো। হালিমা বেগম হাসি হাসি মুখে বললেন, মাশাআল্লাহ, এই মেয়ে এদিকে আসো, আমার পাশে বসো তো দেখি। মোহিনী ধীর পায়ে হালিমা বেগমের পাশে গিয়ে বসল। হালিমা বেগম নীরবকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে দাদু ভাই, এত বড় সুখবরটা তুই আমাদের কাছে এতটা সময় লুকিয়ে রাখলি?
আর এত বড় খবরটা লুকানোর বাকি ছিল? আমাদেরকে বললে কি হতো, আমরা ধুমধাম করে তো তোর বিয়েটা দিতাম, তাই না? আমাদের বংশের প্রথম বাতি তুই। বিদেশে বসে না হয় বলিসনি, বাড়ি এসে তো বলতে পারতিস। এসেছিস তো সেই কোন দুপুরে। নাজিমুদ্দিন শিকদার আর নাসির শিকদার মায়ের ব্যবহারে অবাক না হয়ে পারল না। তামান্না শিকদারের শাশুড়ির দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। মানুষটা তো সব কিছুই জানে তাহলে। নাজিমুদ্দিন শিকদার মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মা, তোমার খারাপ লাগছে না? ও মা, খারাপ লাগবে কেন রে? কি সুন্দর চাঁদের মতো একখান বউ নিয়ে আইছে আমার দাদু ভাই। বলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিল মোহিনীর। নওশিনের ইচ্ছে করছে এখান থেকে এক ছুটে চলে যেতে, কিন্তু সে যাবে না বলে মন স্থির করল। তার বিন্দুমাত্র দুর্বলতাও কাউকে দেখাতে সে নারাজ। নিজের মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই সে এখানে দাঁড়িয়ে আছে। মোহিনী মাথা নিচু করে বসে আছে, তবে তার চোখে মুখে ভয়, দুশ্চিন্তা বা আশঙ্কার চিহ্ন নেই, যেন সবকিছুই তার কাছে স্বাভাবিক। নাসির শিকদারের এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারলেন না। কেউ কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক উঠে গিয়ে ছেলের গালে চর বসিয়ে দিলেন। রেহানা চিৎকার করে উঠল, এটা তুমি কি করছো? এতগুলো মানুষের সামনে এত বড় ছেলের গায়ে হাত তুলছ? কতদিন পর ছেলেটা বাড়িতে এলো আর তুমি তাকে মারছ? নাসির শিকদার আবারও মারার জন্য হাত উঠালে এবার নাজিমুদ্দিন শিকদার আটকালেন, বললেন, করছিসটা কি? রাগের মাথায় কি কোনো কিছু সমাধান হয়? শান্ত হ, ব্যাপারটা আমি দেখছি। নাসির শিকদার ভাইয়ের চোখের দিকে তাকাতেও পারলেন না, আর একটা কথা বলতে পারলেন না। নাজিমুদ্দিন ভাই আর ভাইয়ের বউয়ের দিকে একবার তাকে নীরবকে উদ্দেশ্য করে বললেন, পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে ইসলামে বাতিল, সেটা কি তুমি জানো না? এবার নীরব যা বলল তাতে পুরো শিকদার বাড়ির সবাই স্তব্ধ। নীরব বলল, মা এই ব্যাপারে সবকিছু জানে চাচ্ছু? আমি মাকে সবকিছু জানিয়েই করেছি। নীরবের কথাটা বাড়ির সকলকে কষ্ট দিল। সবচেয়ে বেশি কষ্ট দিল নাসির শিকদারকে। ভালোবাসার মানুষের এমন আঘাতে কষ্ট পাওয়ারই কথা। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, বাহ, চমৎকার। ছেলে বিয়ে করেছে মা জানে, আর বাবা? কাদের জন্য আমি এত কিছু করি, কাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলি। ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি এমনই এক হতভাগা পিতা, এমনই এক হতভাগা স্বামী যে তাদের জীবনে আমার কোনো মূল্য নেই। আসলে কি জানো তো, কয়লা যতই ঘষে মেজে, যত মূল্যবান স্থানে রাখা হোক না কেন, যতই রংসং মাখানো হোক না কেন, সে কয়লাই থাকে। রেহানা বেগম রেগে উঠে বলল, তুমি কি কোনোভাবে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলছো? হালিমা বেগম দেখলো পরিস্থিতি খারাপের দিকে চলে আসছে, তাই চেঁচিয়ে বললেন, নাসির, কি শুরু করলি তোরা? যেটা হয়ে গেছে সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কি? সবাই মিলে আলোচনা করে ঠিকঠাক করলেই তো ল্যাটা শুকে যায়। এবার নাসির শিকদার মায়ের উপরও চেঁচিয়ে উঠলেন, বললেন, আম্মা, আপনার কি একটু খারাপ লাগছে না? কোথাকার কোন মেয়েকে ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখুন, তার চালচলন কোনো কিছুতেই আমাদের সঙ্গে যাচ্ছে না। আর যেখানে ওর বিয়ে নৌসিনের সঙ্গে ঠিক করা আছে, সেখানে কি করে একটা অচেনা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে পারে? ছোট চাচার কথা নৌসিনের কাছে এই মুহূর্তে খানিক বিষাক্ত মনে হলো। সে মনে মনে আল্লাহকে ডাকছিল যেন তার কথাটা কোনোভাবেই এখানে না ওঠে, কিন্তু এই মুহূর্তে তার দোয়া মোটেও কবুল হয়নি। আব্বু, মোহিনী আমার অচেনা নয়, তাকে আমি গত 5 বছর ধরে চিনি। তো তুমি কি করে ভুলে গেলে তোমার চাচুর বলা কথাগুলো? আর যেখানে আমি তোমাদের সঙ্গে যুগ যুগ পার করেও তোমাদের চিনতে পারলাম না, সেখানে তুমি 5 বছরই চিনে নিলে। আব্বু, চাচু, তোমরা সবাই আমাকে যথেষ্ট ভালোবাসো, সেটা আমি জানি, কিন্তু তাই বলে জীবনের এত বড় সিদ্ধান্তটা নেওয়ার মতো যথেষ্ট বয়স কিংবা স্বাধীনতা আমার আছে। প্রত্যেকটা মানুষেরই তার নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতার অধিকার আছে। নাসির শিকদার এবার আরও জোরে চিৎকার করে বললেন, সেটা তোমার আগে মনে ছিল না? যখন তোমার শাশু তোমাকে কথাটা বলেছিল তখন মনে ছিল না? তার জন্য আমি সরি। তখন আমি শাশুর মুখের ওপরে না বলতে পারিনি। নাসির শিকদার এবার বেশ তাচ্ছিল্য শুনিয়ে বলল, ও তাই? তা বছর তো বেশ কয়েকটা গত হয়েছে, মাকে বলতে পারলে, অথচ আমাকে তো একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। রেহানা গলায় তেজ নিয়ে বলল,
তোমাকে জানালে বুঝি তুমি মেনে নিতে? তুমি তো ভাইয়ের চামচা। রেহানা বলে চিৎকার করে চর মারার জন্য হাত তুললেন নাসির শিকদার। নিজামুদ্দিন শিকদার ভাইয়ের হাত ধরে আটকালো। কি করছিস? এটা কি পাগল হয়ে গেছিস? বাচ্চাগুলো সবাই এখানে আছে, আর বাচ্চাদের সামনে এ কোন ধরনের ব্যবহার? রেহানাকে উদ্দেশ্য করে বললেন, রেহানা তুমি ঠিক করনি বোন। আমি আমার মতামত তোমাদের জানিয়েছিলাম, তোমরাও তোমাদের সবার মনের মতামত আমাকে জানাতেই পারতে। আমার মেয়ে এতটা ফেলনা নয় যে আমি কারো মাথার উপরে তাকে বোঝা বানিয়ে চাপিয়ে দেব। ছেলেটা যেহেতু তোমার, তুমি আমাকে মতামত দিতেই পারতে। তুমি আমাকে জানাতে পারতে যে আমার মেয়েটাকে তুমি তোমার ছেলের বউ করতে চাও না। নীরব, তুমিও আমাকে জানাতে পারতে, আমি নিশ্চয়ই তোমার মতামতের বিরুদ্ধে যেতাম না। ছোটবেলা থেকেই বাবা মার কাছে যেসব আবদার তোমার পূরণ হয়নি তা নিয়ে তো তুমি আমার কাছে আসতে। তাহলে এই ব্যাপারে কেন তুমি এমনটা করলে বলো তো? আর রেহানা, যে মানুষটা পুরো দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে তোমাকে তার সঙ্গে বেঁধে রেখেছে, তার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টা জেনেও তুমি তাকেই জানালে না, অথচ সেই মানুষটা তোমারই সন্তানের পিতা। পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করে আমাদের পুরুষ মানুষের টিকে থাকতে হয়। সেই পুরুষদের তোমরা এতটা বোকা ভাবো কিভাবে? এই যে আমার ভাইটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এতটা কাল আগলে রাখলো, কিন্তু তুমি আজও পারলে না তাকে নিঃস্বার্থ ভালোবাসতে, অথচ এই একটা মানুষই কিন্তু তোমার ছায়া। যাই হোক, আমি এতক্ষণ কথাগুলো মেয়ের বাবা হিসেবে নয়, তোমাদের বড় ভাই হিসেবে বললাম। আর আম্মা, আপনি হয়তো কখনোই আমার মেয়েটাকে ভালোবাসতে পারেননি। বাবা মারা যাওয়ার পর তো আপনি আমাদের ছায়া ছিলেন। আপনিও আপনার মতামতটা আমাকে বলতে পারতেন। আমি তো সবার থেকে মতামত জানতে চেয়েছিলাম, কারো ওপর কোনো কিছুই চাপিয়ে দেয়নি। বাবা নাজিম, তুই তোর মাকে ভুল বুঝছিস। অবশ্য বয়স হয়ে গেছে, এখন আর এই সংসারে কি আর আমার কোনো মূল্য আছে? নওশিন তার বাবার পাশেই দাঁড়ানো ছিল। বাবার দিকে আর একটু চেপে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আদুরে কণ্ঠে বলল, আশ্চর্য আব্বু, সামান্য একটা ব্যাপার নিয়ে তোমরা তো ঝামেলা করছো কেন? ভাইয়া বিয়ে করে সাথে করে ভাবি নিয়ে এসেছে, এটা তো আমাদের জন্য একটা সারপ্রাইজ, তাই না? হ্যাঁ, তোমাদের একটু খারাপ লাগতেই পারে, তার জন্য তোমরা আমাকে টেনে কথা বলছো কেন? আশ্চর্য। সবার এবার চোখ নওশিনের দিকে। নওশিন আবার বলল, তুমি দাদিকে এটা কি বললে আব্বু? দাদি তোমাকে অনেক ভালোবাসে বলেই তো এত শাসন করে, তাই না দাদি? সবার চোখের দিকে তাকিয়ে নওশিন এবার আমতা আমতা করে বলল, আশ্চর্য, তোমরা এভাবে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আসছো কেন? আর নীরব ভাইয়া, ভাবি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে বলে জোর করে খানিক বোকা হাসল নওশিন। তামান্না শিকদারের মেয়ের চোখের দিকে তাকালেন। সন্তানের চোখের ভাষা তিনি বুঝবেন না, এতটা নির্বোধ মাও তিনি নন। নাজিমুদ্দিন শিকদার রেহানাকে উদ্দেশ্য করে আবার বললেন, রেহানা, আমাদের ভালো নাইবা বাসলে, আমাদের আপন নাইবা ভাবলে, তোমাদের একটাই সন্তান, সেই সন্তানের বাবাকে না হয় একটুখানি ভালোবাসা দিতে আমার ভাইটা ভারী কষ্ট পেয়েছে বোন। বাবা নীরব, আজ তোমার যা কিছু আছে তার ভেতরে কি তোমার বাবার একটুখানি অবদান নেই, যে বাবাকে এতটা পর করে দিলে তুমি? যাই হোক, আমি তোমাদের ব্যাপারে অনেক কিছুই বলে ফেলেছি, যা বোধহয় আমার বলা ঠিক হয়নি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। নাসির ভাই, আমার নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নে। এই 2 দিনের দুনিয়ায় আমরা একে অপরের প্রতি মান অভিমান রেখে আমাদের দিনগুলো হারিয়ে না ফেলি। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নওশিনের আম্মু, খাবার ব্যবস্থা করো, তোমরা সবাই এসো, আমরা একসঙ্গে খানা খাই। কিছু মানুষ আছে যাদের ভালোবাসাগুলো খাইয়ে দিল তারা ভালোবাসার কদর করতে জানে না। রেহানা আড়ালে মুখ ঝামটালো। এই লোকটাকে মোটেই টলানো যায় না, এত ধৈর্য কোত্থেকে আসে এই লোকের, উফ। নাসির শিকদার বললেন, ভাইয়া, এত কিছুর পরও কিভাবে সব কিছু ঠিক করে নেওয়া যায়? তোমার বিরুদ্ধে গিয়ে আমি এই মানুষটাকে আমার সঙ্গে বেঁধে রেখেছি, আর দেখো না, তাদের জীবনে আমার কোনো মূল্যই নেই। তুমি তো খুব সহজেই বলে দিলে সব কিছু ভুলে ঠিক করে নিতে। আদত কি সব কিছু ঠিক করে নেওয়া সম্ভব? মানুষ চাইলে সব সম্ভব, হয়তো কাউকে একটু বেশি ত্যাগ স্বীকার করতে হয়। এসব কথা এখন থাক। আমাদের নীরব এখন বড় হয়ে গেছে, জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারও আছে। ভালোবাসার মানুষকে কে না পেতে চায়, আশা করি সেটা তুমি ভালো করেই বুঝতে পারবে। চলো আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করি বলে তিনি উঠে গেলেন।
ভাইয়ের কথা শুনে নাসির শিকদার মাথা নিচু করে বসে রইলেন। সবার এত কথোপকথনে নির্বিকার রয়েছে সিয়াম আর মোহিনী। নীরব অবশ্য আগে থেকেই মোহিনীকে সাবধান বাণী দিয়েছে যেন সে মুখ না খোলে। মোহিনীও সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। বাস্তবে তার ধৈর্য এতটাও নয়। এরপর আর কারো মধ্যেই তেমন কোনো কথাবার্তা হলো না। প্রত্যেক দিন খাবার টেবিলে যে আনন্দটা থাকে, আজকে সেই আনন্দটা নেই। চারদিক কেমন যেন চুপচাপ নীরব। নৌসিনও আছে খাবার টেবিলে, সেও বাবার পাশে বসে চুপচাপ খাচ্ছে। তবে তার খানিক অস্বস্তিও হচ্ছে। তার কেন জানি মনে হচ্ছে তাকে কেউ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। খাওয়া দাওয়ার শেষে যে যার ঘরে বিনা বাক্যে বিশ্রামের জন্য চলে গেল। নৌসিন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দরজার সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার ভেতরের অবস্থা কিছুতেই সে বাইরে আসতে দেবে না। কিছুতেই না। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টানছে। তখনই তার কানে ভেসে আসলো মিষ্টি কণ্ঠস্বর। নসি নসি, বন্ধু এসেছে, বন্ধু দেখো উপহার। নসি নসি, বন্ধু এসেছে, দেখো উপহার। নৌসিন ভুরু কুঁচকে তাকালো মিষ্টির দিকে। আশ্চর্য হয়ে বলল, বন্ধু? বন্ধু কোথায় পেলি তুই? আর কিসের উপহার? এই দেখো নসি, মিষ্টির গলায় বন্ধুর উপহার। নৌসিন মিষ্টির দিকে ভালো করে তাকিয়ে দেখল মিষ্টিকে এই মুহূর্তে সত্যি অন্যরকম লাগছে। সেও মিষ্টিকে সময় সুযোগ পেলেই সাজায়। কখনো গলায় মালা দেয়, তো কখনো কখনো মাথার ছোট ছোট পালকের সঙ্গে ক্লিপ লাগিয়ে দেয়। আবার কখনো গায়ের পালকেও হালকা কিছু লাগিয়ে সাজিয়ে দেয়। আরও কত কি। কিন্তু এই মুহূর্তে মিষ্টিকে একদমই অন্যরকম লাগছে। তার গলায় মুক্তার মালা, মাথার উপর খুবই ছোট আর একদমই হালকা সুন্দর একটা ক্লিপ, যেটা দেখতে মিষ্টির মাথায় অনেকটা মুকুটের মতো লাগছে। এমনটা সে আগে কখনো দেখেনি। নৌসিন মিষ্টির আরও কাছে গিয়ে গলার মালাটা ছুঁয়ে দেখল। নিঃসন্দেহে এটা আসল মুক্তার মালা। নৌসিন আশ্চর্য হয়ে গেল। এই বাড়িতে মিষ্টিকে এত দামি উপহার কে দিবে? বাবা চাচা দিলে তো জানিয়ে দিত। তারা ছাড়া এত দামি উপহার দেওয়ার তো আর কেউ নেই এই বাড়িতে। নৌসিনের তৎক্ষণাৎ মনে পড়ল নীরবের কথা। আবার ভাবলো, কিন্তু নীরব ভাই কি আর সেই সময় মন আছে? তাহলে আর কে হতে পারে? নৌসিন আর কিছু না ভেবে মিষ্টিকে জিজ্ঞেস করলো, মিষ্টি, উপহারগুলো কে দিল? বন্ধু দিয়েছে, বন্ধু। এই বন্ধুটাকে? বন্ধু। নৌসিন বুঝলো যে উপহারগুলো দিয়ে গেছে সে শুধু মিষ্টিকে বন্ধু হিসেবেই চিনে গিয়েছে। তাই মিষ্টি এছাড়া আর কিছুই বলতে পারছে না। এখন অনেকটা রাত, তাই রাতে নিশ্চয়ই বাইরে থেকে কেউ এখানে এসে দিয়ে যায়নি। ঘরের কেউই দিয়েছে। আর চেনা কেউ হলে অবশ্যই মিষ্টি বলতো, কারণ বাড়ির প্রত্যেকটা সদস্যকে নৌসিন খুব ভালোভাবে মিষ্টির মাথায় গেঁথে দিয়েছে। বছর সাতেক আগে কোনো এক শেষ রাতে ভীষণ ঝড় হয়েছিল। খুব সকালে ছোট নৌসিন গিয়েছিল তাদের বাগানে আম কুড়াতে। তাদের বাগানে বেশ বড় বড় অনেকগুলো আম গাছ সহ আরও বিভিন্ন ফলের গাছ রয়েছে। সে খুশি মনে আম কুড়াতে কুড়াতে হঠাৎ তার চোখ পড়ল অন্যরকম কিছুর ওপরে। কাছে গিয়ে দেখতে পেল দুটো পাখির ছানা পড়ে আছে, যারা এখনো ভালোভাবে উঠতে পারে না। তার পাশে একটা পাখির বাসার মতো কিছু ভেঙে এলোমেলো হয়ে আছে। যে কেউ দেখলে বুঝতে পারবে যে ঝড়ে পাখির বাসাটা ভেঙে পড়ে গিয়েছে। ছানা দুটো জন্মের বয়স হয়তো বেশি সময় নয়, অত উপর থেকে পড়ে ভীষণ আহত হয়েছে ওরা। নৌসিন আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো মা পাখিটাকে দেখা যায় কিনা, কিন্তু আশেপাশে কোথাও মা পাখিটাকে খুঁজে পেল না নৌসিন। এরপর নৌসিন পাখি দুটোকে খুব যত্ন করে তুলে নিয়ে ঘরোয়া চিকিৎসা দিল। আর ছোট ভাই নাবিলকে নিয়ে বাগান পাহারা দিতে লাগলো যে মা পাখিটা আসে কিনা। পুরো একটা দিন পার হয়ে গেল, মা পাখিটার সন্ধান পাওয়া গেল না। আর পাখির ছানা দুটো যেহেতু তোতা পাখির ছানা, তাই নৌসিন ভাবলো সেই ওদের মা হবে। এরপর থেকে নৌসিন পাখি দুটোর বেশ যত্ন নিল। তবে দুর্ভাগ্যবশত একটি পাখি কোনো কারণে প্রাণ হারালো। সেদিন নৌসিনের সে কি কান্না, নাবিল বোনের কান্না, আর পাখি হারানোর বেদনায় কেঁদেছিল। এরপর যে পাখিটা ছিল তাকে নৌসিন নিজে সবটা দিয়ে যত্ন করলো আর আল্লাহর কাছে তার বেঁচে থাকার প্রার্থনা করলো। আল্লাহ তার ডাক শুনলেন। নৌসিন পাখিটার নাম দিল মিষ্টি। কিছুদিন পর পাখিটা সুস্থ সবল হলে নৌসিনের শুরু হলো নতুন যুদ্ধ।
সে তোতা পাখিটিকে কথা শেখাবে আর তারা দুজনে মনের সুখে গল্প করবে। নীরব তখন দেশেই ছিল। সে নৌসিনকে পাখিটিকে নিয়ে কম তিরস্কার করেনি। নীরব কোনো এক কারণে নৌসিনকে তুচ্ছ তাচ্ছিল্য করত, মাঝে মাঝে নৌসিনকে সহ্য করতে পারত না। পরে অবশ্য নৌসিন এর কারণ হিসেবে জানতে পেরেছিল নৌসিনের কারণে নীরবের আদরের ভাগ হয়েছে চাচা চাচির কাছে। নীরবের যখন 8 বছর বয়স তখনই নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদারের ঘর আলো করে নৌসিনের আগমন। নৌসিনকে নিয়ে তার দাদি আর ছোট চাচির ঘর বৃতৃষ্ণা, আর সেসব দেখে দেখে নীরবও সেই পথের প্রতীক। নাজিমুদ্দিন শিকদার নীরবের মনোভাব বুঝতে পেরে তাকে একাকী বুঝিয়েছিল যে তোমাদের দুজনকে আমি ভীষণ ভালোবাসি। আরও নানাভাবে বোঝানোর পর নীরব আর প্রকাশ্যে নৌসিনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তবে আড়ালে আবডালে ছেড়েও দেয়নি। তখন নৌসিন 11 বছরের ছিল। এতটুকু একটা মেয়ে সেই পাখির দায়িত্ব নিয়েছে, এই তো অনেক। তারপর আবার তাকে কথা শেখাবে, যা শুনে নীরব কম তুচ্ছ তাচ্ছিল্য করেনি। দাদি আর চাচিও কম মুখ ঝামটায়নি। এবছর 2 পরে নীরব দেশ ছেড়েছিল। নৌসিনেরও মিষ্টিকে বুঝিয়ে শুনিয়ে সব কথা শেখাতে প্রায় বছর 3 লেগে যায়। এখন মিষ্টি সব কিছু বলতেও পারে আর বুঝেও অনেক কিছু। এখন নৌসিনও অষ্টাদশী কন্যা। এই তো গত মাসে তার 18 বছর পূর্ণ হলো। মিষ্টি কথা শেখার পর তার আদরের যেন শেষ নেই। কথা বলা তোতা পাখি তাকে কেই বা না ভালোবাসতে পারে, তবে যাদের মনোভাব হিংসাত্মক বা অন্ধকার, তার অপছন্দের মানুষের প্রিয় জিনিস কেউ হিংসা করতে দুবার ভাবে না। নৌসিন ভালো করে খেয়াল করে দেখল খাঁচার ফাঁকে একটা কাগজের মতো আটকানো। নৌসিন কাগজটা হাতে নিয়ে ভাঁজটা খুলে দেখল সেখানে লেখা, আমার মিষ্টি বন্ধুকে দেয়া উপহারগুলো অবহেলা করবে না, খবরদার। ওগুলো আমি আমার বন্ধুকে দিয়েছি, তুমি আর মাঝখানে একদম নাক গলাবে না। নৌসিন আশ্চর্য না হয়ে পারল না। তারই ঘরে এসে তারই প্রিয় সঙ্গীকে উপহার দিয়ে যায়, আবার তাকে থ্রেট দিয়ে যায়। তৎক্ষণিক মিষ্টি আবার বলে উঠল, নৌসি তোমার উপহার খাটে বন্ধু দিয়েছে। নৌসিন খাটের ওপর তাকে দেখল বড় একটা গিফট বক্স রাখা। আজকে নৌসিনের শুধু অবাক হওয়ার দিন। সকাল থেকে একটার পর একটা ধাক্কা খেয়ে যাচ্ছে। বাবা মা আর ছোট ভাই আর শাশু ছাড়া গিফট দেওয়ার মতো আর কেউ নেই। ও হ্যাঁ, আর একজন তো দিত, নাবিলের টিচার মেহরাব। বিষয়টা নৌসিন তার বাবাকে জানিয়েছিল। এরপর থেকে সে আর কখনো গিফট দেয়নি। কোনো এক অজানা কারণ ছোট বোনটাও তাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু সে কারণটা নৌসিন আজও ধরতে পারল না। এসব ভাবতে ভাবতে নৌসিন খাটে গিয়ে বসল। কৌতূহলবশত গিফট বক্সটা হাতে নিয়ে উল্টে পাল্টিয়ে দেখল বক্সটার ওপরে একটা চিরকুটের মতো লাগানো। চিরকুটটা হাতে নিয়ে ভাঁজটা খুলল। সেখানে লেখা, আমার মায়াবিনী, উত্তল সাগরের ঢেউ তুমি আমার তরঙ্গিনী। চিরকুটখানা পড়ে নৌসিন স্তব্ধ। তাকে কেউ এইভাবে সম্বোধন করছে? তার কৌতূহল আরও বেড়ে গেল। তাড়াহুড়ো করে খুলল গিফটটা। গিফটের ভেতরের অবস্থান দেখে তার চক্ষু চরক গাছ। উপরে একগুচ্ছ সাদা গোলাপ, যা নৌসিনের ভীষণ প্রিয়। গোলাপের তোড়াটা হাতে ওঠানোর পর দেখতে পেল একটা ড্রেস। নৌসিন ড্রেসটা হাতে নিয়ে দেখল এত দামি ড্রেস তাকে কে দিবে। সাদা একটা গাউন, তাতে সাদা স্টোনের কারুকাজ করা। ড্রেসটা দেখলেই একটা কথাই মাথায় আসবে, তা হচ্ছে এটা একটা প্রিন্সেস গাউন। প্রিন্সেস ড্রামাগুলোতে যে ড্রেসগুলো প্রিন্সেসদের গায়ে থাকে, তবে এই ড্রেসটা তার থেকেও সুন্দর শালীন। সাথে আছে একটা কারুকাজ করা দোপাট্টা, আরও আছে হালকা কারুকাজ করা সাদা একটা হিজাব। মিষ্টির গলায় যেমন মুক্তার মালা, এখানেও ঠিক তেমনই একটা মুক্তোর মালা। তফাৎ শুধু মিষ্টির গলারটা ছোট আর এখানকারটা বড়। ড্রেসের সঙ্গে ম্যাচ করে আছে একটা সিম্পল স্টোনের মুকুট। এসব কিছু গায়ে জড়ালে তাকে একজন সত্যিকারের রাজকন্যার মতোই লাগবে। যদিও সে তার বাবার আদরের রাজকন্যাই, তবে প্রত্যেকটা ড্রেসও বেশ দামি দামি। তবে এটার তুলনায় সেগুলো কিছুই না। নৌসিনের গলা শুকিয়ে এলো। এত দামি দামি উপহার তার ঘরে কে রাখবে? বাবা চাচা দিলে তো আর তাকে এমন সম্বোধন,
এমন একখানা চিরকুট দিত না, তাহলে কে সেই মানুষ যে তার মিষ্টির সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে? আর কখনই বা ঘটল এসব? কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না নৌসিন। নীরব ভাই কখনোই এটা করবে না। যতটুকু আশা রেখেছিল নীরবের ওপর, তাও তো নেই। সে তো তার ঘরের রানীকে সঙ্গে নিয়ে এসেছে। তাহলে সে এখন বাবার ডাকে নিচে গেল। তখনও ঘরে এমন কিছুই ছিল না। এতটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই বাইরে থেকে কেউ আসেনি যে এতগুলো দিয়েছে তার অবস্থান বাড়িতেই। নৌসিনের মাথায় তখন চট করে আর একজন পুরুষের কথা মনে এলো, যার অবস্থানে এই মুহূর্তে এই বাড়িতেই নীরব ভাইয়ের বন্ধু, কিন্তু তার সঙ্গে তো নৌসিন পরিচিত নয়, আর না তার নামটা পর্যন্ত জানে না, তো এখন পর্যন্ত সে তাকে খেয়াল করে দেখেছে। নিচে তখন নীরবের দেয়া এক একটা ধাক্কা সামলাতেই নৌসিন ব্যস্ত ছিল। অন্য কাউকে দেখার সময় কোথায়? তাছাড়া যাকে চিনি না জানি না সে কেনই বা এত দামি গিফট দিবে আর এমন সম্বোধনী চিরকুট লিখবে? নৌসিনের খুব পানির তৃষ্ণা লাগলো। সে ডকডক করে এক গ্লাস পানি পান করে নিল। ভাবতে লাগলো সে এখন কি করবে। সবকিছু গুছিয়ে রাখতে শুরু করলো। আগে সবকিছু গুছিয়ে নিয়ে তারপর যা ভাবার ভাববে। গুছিয়ে রাখতে গিয়ে নজরে এলো বক্সের ভিতরে ভাঁজ করা আরও একটা সাদা কাগজ। কাগজের ভাঁজটা খুলে লেখাটা পড়ল, তোমাকে যখন প্রথম দেখলাম তুমি আমার ঘুম কেড়ে নিলে। স্লিপিং পিল নিয়ে অনেক কষ্টে ঘুমালাম। এখানেও তুমি নিস্তার দিলে না, একদম রাজকন্যা সেজে আমার সামনে এলে। কত চেষ্টা করলাম তোমাকে ধরার, দিলে না ধরা, আবার পালিয়ে গেলে। স্বপ্নটা এতবার দেখলাম যে তোমার পরনে সে ড্রেসটা মুখস্থ হয়ে গেল। ঠিক সেভাবেই বানালাম ড্রেসটা, যত্ন করে রাখবে। যেদিন তোমাকে আমার করে নিব সেদিন তুমি এই ড্রেসটা পরবে, তখন আর তুমি পালিয়ে যেতে পারবে না। খুব যত্ন করে বুকের ভেতর আগলে রাখবো। স্নিগ্ধ নতুন একটা সকাল। স্নিগ্ধ একটা সকাল মানে দিনের সুন্দর একটা শুরু। সবার মনে নতুন আশা ভরসা, নতুন খুনসুটি আনন্দ। আর শুক্রবারের সকালটা যেন সবার জন্য একটু বেশি আনন্দের। এই দিনের সবাই সবার প্রিয় মানুষকে একটুখানি কাছে পায়, বাচ্চারা পড়াশোনা থেকে একটু নিস্তার পায়। তবে শিকদার বাড়ির আজকের নতুন সকালটা একটু অন্যরকম নিস্তব্ধতা, নীরবতায় ঘেরা। কেমন একটা নিষ্প্রাণ গম্ভীর হয়ে আছে, যেখানে আজকের দিনটা হওয়া উচিত ছিল খুব হইহুল্লোড়ে ভরা। গতকাল বাড়ির ছেলেটা কতদিন পর ফিরে এসেছে, কিন্তু ছেলেটা একেবারে নতুন রূপে ফিরে এসেছে, নতুন জীবন নিয়ে, যা সবারই ভাবনার বাইরে। তবু তেমন কোনো সমস্যাই হতো না। সবাই মেনে নিত যদি না নৌসিনের সঙ্গে নীরবের বিয়েটা ঠিক করা না থাকতো। শিকদার বাড়ির হর্তাকর্তা নাসিমউদ্দিন শিকদারের মনটা অত্যন্ত ভালো। এক কথায় বলা যায় তিনি কঠোর পরিশ্রমী একজন মাটির মানুষ। তার পরিবারের প্রত্যেকটা সদস্যকেই তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তবুও হৃদয় কুঠুরিতে স্পেশাল কিছু মানুষের আনাগোনা থাকে। তার মেয়েটাও তেমনই তার জীবনের গুরুত্বপূর্ণ একজন। তাকে প্রথমবার বাবা ডেকেছে। এই মেয়েটাকে দিয়েই তিনি প্রথমবার বাবা হওয়ার অনুভূতি পেয়েছেন। তিনি খুব করে চেয়েছিলেন মেয়েটাকে দূরে কোথাও পাঠাবেন না, আর তার সমাধান হিসেবে দেখেছিলেন নিজের প্রিয় ভাইয়ের ছেলেকে। এতে মেয়েটাকে কোথাও দূরে পাঠানো লাগলো না। আবার ছেলেটার জীবনে একটা সঠিক মানুষ খুঁজে পাওয়া হলো। মেয়েটা তার নিজের হলেও তিনি চোখ বন্ধ করে বলতে পারেন তার মেয়েটা খাঁটি সোনা। এ ব্যাপারে নিজের স্ত্রীকে জানালে তামান্না শিকদার তো ভীষণ আনন্দিত। মেয়েটাকে দূরে পাঠাতে হবে ভাবলেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। নাজিমউদ্দিন শিকদার প্রথমে তার সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দেননি। তিনি ভাইকে গোপনে ডেকে নিয়ে এ ব্যাপারে আলোচনা করেন। নাসির শিকদারও নৌসিনকে খুব স্নেহ করেন। তার তো মেয়ে নেই, নৌসিনী এ বাড়িতে মেয়ে হয়ে প্রথম এসেছে। মেয়েটা তো তাদের নিজেদেরই হাতে গড়া, তাই তিনিও একমাত্র ছেলের জন্য ভাইয়ের প্রস্তাবটাকে সানন্দে গ্রহণ করলেন। ভাইকে খুশি করার আপ্রাণ চেষ্টা। নাসির শিকদার জানে মেয়েটাকে যদি তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে তার ভাই ভীষণ খুশি হবে। এইভাবে সে তার স্ত্রীকে রাজি করায়। রেহানা নানাভাবে তার অমত জানায়, বিভিন্ন কঠিন কথা শোনায় স্বামীকে। তবু নাসির শিকদার তার সিদ্ধান্তে অটল থাকে। স্ত্রীর নারাজতার কথা ভাইয়ের কানে কোনোভাবে পৌঁছাতে দেয় না।
দুই ভাই মিলে তাদের মায়ের সঙ্গে আলাপ করে। হালিমা বেগমও এ ব্যাপারে নারাজ, তবে দুই ছেলের আনন্দ দেখে সে আর কোনো উচ্চবাক্য করে না। রেহানা জানে হালিমা বেগম নৌসিনকে তেমন একটা পছন্দ করে না। এই সুযোগটাকে রেহানা কাজে লাগিয়ে শাশুড়ির কান ভাঙায়। হালিমা বেগমও তাতে সায় দেয়। সে বলে, তোমরা যে কোনো একটা ব্যবস্থা করো, কিন্তু ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মোটেও মানায় না। তবে তাদের এই আলাপ আলোচনা তাদের মধ্যেই থাকে। এর মধ্যে নীরবের বিদেশ যাওয়ার সমস্ত বন্দোবস্ত হয়ে যায়। নীরবকে বিদেশ পাঠানোর কথাটা রেহানায় তুলে। নীরবেরও স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করা, আনন্দ করা। তাই তার বাবা চাচাও শাহজানা, যদিও প্রথমে তাদের অমত ছিল। সবার আদরের সন্তানকে দূরে পাঠাতে কারুরই বা মন চায়, তবে ছেলের জেদের কাছে শাহজানাতে বাধ্য হয়। নীরব বিদেশে পাড়ি জমাবার আগেই নাজিমুদ্দিন শিকদার আর নাসির শিকদার নীরবের সঙ্গে আলাদা কথা বলেন। ছেলের কোনো পছন্দের মানুষ আছে কিনা তাও জানতে চান। নীরব প্রথম খানিক অবাকই হয়েছিল, পরে অবশ্য বলেছিল তার কোনো পছন্দের মানুষ নেই। তখনই তারা জানায় নৌসিনের সঙ্গে তার বিয়ের কথা। নীরবের কাছে নৌসিনের উপস্থিতি শুরু থেকেই ছিল বিরক্তের। সেখানে তাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়াটা নীরবের জন্য মোটেও সহজ ছিল না। তবু বাবা চাচার মুখের ওপর না বলে উঠতে পারেনি নীরব। সে ছিল সম্পূর্ণ নীরব। নীরবের নীরবতাকেই সম্মতির লক্ষণ ভেবে দুই ভাই বেশ খুশি হয়। তবে নীরবের মনের খবর জানাতে তারা ব্যর্থ ছিল। নৌসিনের বয়সটা তখন নিতান্তই কম। এরপরে যখন সে কিশোরী বয়সে পা রাখে, বাবা মার কথা নৌসিন আড়ালে আবডালে খানিকটা শুনেছিল। কথাগুলো তাকে নিয়েই ছিল, তার বিয়ে নিয়ে। সুদর্শন নীরব ভাইকে নৌসিনের সবসময় ভালো লাগতো, তবে তাকে নৌসিন ভাইয়ের নজরেই দেখত। আড়ালে যখন জানতে পারল নীরব ভাইয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করা, তখন থেকেই তার মনটা সেদিকে পড়ে রইল। নীরবকে নিয়ে মনে মনে হাজার স্বপ্ন আঁকল। নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদার একসময় মেয়েকে ডেকে জানিয়ে দিলেন, যাতে করে মেয়েটা বাইরে কোনোভাবে কোনো ভুল না করে বসে। উঠতি বয়সে ভুল ত্রুটি হতেই পারে এই ভেবে। রাতের ঘটনার পর থেকে নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদার মেয়ের চোখে চোখ মিলাতে পারছে না। তামান্না মেয়েটার চোখে নীরবের প্রতি দুর্বলতা দেখেছেন, আর সেই দুর্বলতার জন্য তো তারাই দায়ী। এই ভেবে অস্থির টানা তামান্না রাতে বার কয়েক মেয়ের দরজার সামনে ঘুরে এসেছেন। না জানি মেয়েটা একা একা কতটা কষ্ট নিয়ে রয়েছে। ভালোবাসা হারানোর অনেক যন্ত্রণা থাকে, তা তিনি জানেন। বন্ধ দরজায় বার কয়েক কান পেতে শোনার চেষ্টা করেছেন মেয়েটা কাঁদছে কিনা। আবার ভাবলেন মেয়েটাকে সঙ্গ দেওয়ার জন্য তার প্রিয় বন্ধু মিষ্টি তো আছে। তিনি তো আর জানেন না তার মেয়ে ভালোবাসার যন্ত্রণা নিয়ে ভুগবে কখন। সে তো দামি গিফট কোত্থেকে এলো, কিভাবে এলো, সেগুলো ভাবতে ভাবতে রাত পার করে দিচ্ছে। তিনিও আর মেয়েটাকে বিরক্ত করতে চাইলেন না। থাকুক একটু সময় একা, সকালে না হয় কথা বলে নেবেন ভেবে আর এখনো আসেননি। নাজিমুদ্দিন শিকদার সবসময় জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। ফজরেও তিনি ভাইকে আর ছেলেকে নিয়ে মসজিদে যান প্রতিনিয়ত। দু এক সময় হয়তো পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। নাবিলকে প্রতিদিন যথাসময়ে নৌসিনী তুলে দেয় ঘুম থেকে, নাদিয়াকেও তুলে দেয়। তবে সে বিরক্ত হয়, কিন্তু বাবার ভয়ে কিছু বলে না। নাজিমুদ্দিন শিকদার মাঝে মধ্যে তাহাজ্জুদ সালাত আদায় করেন, আবার মাঝে মধ্যে বাদ পড়ে যায়। আজ মনটা ভালো ছিল না বলে তিনি তাহাজ্জুদ সালাত আদায় করে মনটাকে হালকা করার চেষ্টা করলেন। ফজরের আজান হওয়ার পরে তিনি যথারীতি মসজিদে যাওয়ার জন্য তৈরি হলেন। বিশাল বড় ড্রয়িং রুমের সোফায় বসে অপেক্ষা করলেন ভাইয়ের জন্য। এক পর্যায়ে নাসির শিকদারও বেরিয়ে এলেন, তবে নাবিলকে এখনও দেখা যাচ্ছে না। জামাতে সময় হয়ে এলো, তাই তিনি আর দেরি না করে উপরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মেয়েটাকেও একবার দেখে আসবেন। ছেলেমেয়েদের ঘরের সামনে এসে তিনি অবাক হলেন। মেয়েটার ঘরের দরজা বন্ধ, ছেলেটা এখনও ঘুমিয়ে আছে। মেয়ের ঘরের দরজার দিকে তাকে ভাবলেন হয়তো শরীর খারাপ, আর মনের অবস্থাটা তো নিশ্চয়ই খারাপ। তাই মেয়েকে আর ডাকলেন না, ঘুমাকে একটু। ছেলেটাকে ঘুম থেকে তুলে নিলেন। নিচে নামার পথে নীরবের রুমের দরজায় তার নজর পড়ল। বছর 5 আগে এভাবে নাবিলের জায়গায় নীরব ছিল। তার ইচ্ছে ছিল ছেলেটাকে ডাকতে, তবে কোনো একটা দ্বিধার কারণে তিনি ডাকতে পারলেন না। তার ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নাসির শিকদার ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছে না। কথা বলার আপ্রাণ চেষ্টা করেও গলা থেকে একটা শব্দ বের করতে পারছেন না।
নাজিমুদ্দিন শিকদার ভাইয়ের মনোভাব বুঝতে পারলেন। তিনি এবার বললেন, আজ তো শুক্রবার, ছেলেটাকে একবার ডাকা উচিত মনে হয়। ভাইয়া কিভাবে ডাকবো, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। এটা কেমন কথা নাসির? তাদের কথার মধ্যেই টুপি মাথায় পাঞ্জাবি পরা এক যুবক নেমে আসে সিঁড়ি থেকে। পায়ের শব্দে তাদের চোখ চলে যায় সেদিকে। সিয়াম তাদের কাছাকাছি এসে সালাম বিনিময় করে। নাজিমুদ্দিন শিকদার সিয়ামের সকল আচরণে মুগ্ধ হন। হাসি মুখে তিনি জিজ্ঞেস করেন, তুমি একা যে, তোমার বন্ধু আসেনি? আসলে আঙ্কেল, ওর দরজায় বার কয়েক টোকা দিলাম কিন্তু সাড়া দিল না। দেরি হয়ে যাচ্ছে ভেবে আমি আর ডাকিনি, চলে এলাম। আর তাছাড়া ও তো তেমন একটা মসজিদে যেতে আগ্রহ প্রকাশ করে না, তাই ভাবলাম হয়তো এখনও যেতে চাচ্ছে না। নাজিমুদ্দিন শিকদার আর নাসির শিকদারি দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা আগে থেকে নামাজের প্রতি উদাসীন। তার আরও একটা কারণ আছে, ওর মা বেশ উদাসীন এ ব্যাপারে। সময় হয়ে আসছে বলে তারা আর দেরি করল না, এগিয়ে গেল নামাজের উদ্দেশ্যে। সকাল প্রায় 7টা বেজে গেছে। হালিমা বেগম ড্রয়িং রুমের সোফায় এসে বসে আছেন, অপেক্ষা করছেন ছেলেদের ফেরার। সচরাচর তিনি এ সময় এখানে থাকেন না, নিজের ঘরে নামাজ আদায় করে সেখানে তাসবিহ তাহলিল পড়েন। তামান্না শাশুড়ির রুমেই চা নাস্তা এগিয়ে দিয়ে আসে। চা নাস্তা খেয়ে সেখানেই কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে নৌসিন দাদিকে জোর করে সকালের আবহাওয়াটা একটু বাইরে বেরোনোর জন্য, যদিও সে যথেষ্ট স্ট্রং, নৌসিনের ভালোবাসাগুলো তার কাছে আদিক্ষেতা মনে হয়, যা তাকে বিরক্ত করে। প্রথম দিকে নৌসিনের ভীষণ খারাপ লাগতো তাদের এহেন ব্যবহারে। ভাবত, নাদিয়া তো মেয়ে, কই তার সঙ্গে তো দাদি এমন ব্যবহার করে না। অন্যদিকে নাদিয়াকে দেখে নৌসিন ভীষণ আফসোস করে, কারণ দাদি নাদিয়াকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু ও নাদিয়া তার কাছে খুব একটা ঘেঁষে না, সবসময় বুড়ি বলে বিরক্ত করে। অথচ নৌসিন একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কি করে না। তবে এ ব্যাপারে নৌসিন কখনো কোনো অভিযোগ তোলে না। শাশুড়িকে এই সময় ড্রয়িংয়ে দেখে তামান্না শিকদার তড়িঘড়ি করে চায়ের ব্যবস্থা করতে লাগলেন। এর মধ্যে বাড়ির পুরুষদেরও দেখা পাওয়া গেল। তারা সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে। সোফায় মাকে বসে থাকতে দেখে নাজিমুদ্দিন শিকদার মায়ের কাছে গিয়ে বসলেন। তারপর বললেন, কি ব্যাপার আম্মা, আপনি তো এই সময় বিশ্রাম নেন, আজকে এই সময় এখানে? হালিমা বেগম মুচকি হেসে বললেন, তোদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তোমাদের এত দেরি হলো যে আসতে? নাজিমুদ্দিন মায়ের প্রশ্নে হেসে জবাব দিল, আর বলবেন না আম্মা, আজ তো শুক্রবার, তাই আব্বার কবরটা জিয়ারত করে আসলাম। আর এই যে আমাদের অতিথি সিয়ামকে আমাদের চারপাশটা ঘুরিয়ে দেখালাম, তাই একটু দেরি হয়ে গেল। বাহ, খুব ভালো করেছ। এরপর সিয়ামের দিকে তাকিয়ে হালিমা বেগম প্রশ্ন করলেন, আমাদের এখানকার সব কিছু পছন্দ হয়েছে তো ভাই? জি দাদি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে আপনাদের এখানকার পরিবেশ। আর এখানে আমার সবচেয়ে প্রিয় কিছু আছে, তাই চারপাশটা যেন আরো ভালো লাগছে। সিয়ামের কথা শুনে উপস্থিত সবাই তার দিকে অবাক হয়ে তাকালো। নাজিমুদ্দিন বললেন, বলো কি বাবা, এখানে তোমার কি প্রিয় আছে? কিন্তু তুমি তো বলেছিলে এই প্রথমবার তুমি এদেশে এসেছো, তাই না? সিয়াম মুস্কি হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্য এদেশে প্রথমবারই এলাম, আর এখানে আসার খুব বড় একটা উদ্দেশ্য আছে। আর এই দেশে আমার কাছের বন্ধু বলতে নীরব আছে, আর সেই হিসেবে কিন্তু এখন আপনারাই আমার গার্জিয়ান। আর আমার উদ্দেশ্য পূরণের বিশেষ করে আপনার সাহায্য আমার একান্ত প্রয়োজন হবে। নাজিমুদ্দিন শিকদার পুলকিত হয়ে বললেন, অবশ্যই, তুমি এখন আমার বাড়ির একজন সদস্য, তাই তোমাকে সাহায্য করা আমার কর্তব্য। তুমি নির্দ্বিধায় তোমার সমস্যা আমাকে জানাতে পারো। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই, সময় হলে অবশ্যই আপনাকে জানাবো। হালিমা বেগম এবার সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলে উঠলেন, তোমাদের সঙ্গে নীরব দাদুভাইকে দেখতে পাচ্ছি না যে? নাসির শিকদার রাগী স্বরে বললেন, বিদেশে পড়াশোনা করে এসেছে, সঙ্গে আবার বউ নিয়ে এসেছে, এখন আর কি নামাজ কালাম পড়তে হয় নাকি? হালিমা বেগম বিরক্ত হয়ে বলে, না নাসির, ছেলেটা সবই কাল এলো, তাই হয়তোবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে উঠতে পারছে না। নাসির শিকদার সিয়ামকে দেখে বললেন, তাহলে এই ছেলেটা কি এখানে ছোটবেলা থেকেই ছিল? বিদেশে জন্ম নিয়ে বিদেশে বড় হওয়া ছেলেটাও আমাদের সঙ্গে এসে মসজিদে জামাতে নামাজ আদায় করলো, আর আপনার আদরের নাতির কষ্ট হয়ে গেল? সিয়াম বলল, যা খুশি করো আঙ্কেল, আপনি কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন। এতক্ষণে তামান্নাও চা নাস্তা নিয়ে হাজির হয়েছেন। রেহানা পরিপাটি হয়ে বেরিয়ে এসেছেন রুম থেকে।
এবার নাজিমউদ্দিন শিকদার বললেন, আম্মা আপনি কিছু একটা বলতে চাইছিলেন। ও হ্যাঁ, দেখো নাজিম, জীবন নিয়ে সবারই একটা নিজস্ব মতামত থাকে। নীরব দাদুভাই যেহেতু তার জীবনটা নিজের মতো সাজিয়ে নিতে চাচ্ছে, সেহেতু আমাদের আর মন খারাপ করে বাধা দেওয়া উচিত না। আম্মা, এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। ছেলেটা যে কাজ করেছে এতে মন খারাপ হওয়াটা কি স্বাভাবিক নয়? সে তার জীবনের সিদ্ধান্ত আমাদের অন্তত একবার জানাতে পারত। তাতে তো আমরা জোর করে সব কিছু তার উপর চাপিয়ে দিতাম না। বিশেষ করে আমার মেয়েকেই তো নয়ই। ওই তো নওশিন এসে গেছে। তামান্না শিকদারের কথা শুনে সবার চোখ চলে গেল সিঁড়ির দিকে। মিষ্টি কালারের একটা লম্বা সুতির গাউন পরনে, লম্বা চুড়ি হাতা, জামাটায় হালকা হালকা কাঠ গোলাপের প্রিন্ট, যেন পুরো জামাটায় সত্যিকারের কাঠ গোলাপের সরাসরি। গায়ের রঙের সঙ্গে জামার রঙটা যেন একেবারে মিলে যাচ্ছে। নওশিনের গায়ের রং খুব একটা ফর্সা না, আবার কালো নয়। ওর গায়ের রংটাকে উজ্জ্বল শ্যামলা বলা যায়। এমন একটা মিষ্টি মিষ্টি ভাব, টানা টানা কাজল দেয়া দুটো চোখ, গোলাপি ঠোঁট দুটো যেন ফোঁটা পদ্ম ফুল, মুখটা হাসি হাসি, যার কারণে গাল দুটি সামান্য ফুলে আছে, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। গালের টোল আর তিল ছাড়াও যে একটা মানুষকে এত সুন্দর দেখা যায়, সেটা নওশিনকে না দেখলে বোঝা যায় না। পুরো মাথায় বড় একটা ওড়না দিয়ে পেঁচিয়ে আটকানো, তার কাঁধে আছে তার প্রিয় মিষ্টি বন্ধু। যেন দুইটা মিষ্টি একসঙ্গে এগিয়ে আসছে। একজোড়া চোখ শুধু মুগ্ধ হয়েই দেখছে। হাজার হাজার সাদা সাদা সুন্দরীদের ভিড়ে এই মায়াবিনী তার হৃদয় কেড়েছে। অথচ তাকে সরাসরি সেই গতকালই দেখেছে। নওশিন যতটা কাছে আসছে, তার হৃদয়ের ধুকপুকানি যেন ততই বেড়ে চলছে।